বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা প্রতি বছরই দীর্ঘ 2016 সাল থেকে প্রতি বছর ঈদ যাত্রায় আমরা সড়ক দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ করি। এমন নয় যে নতুন সরকারের সমালোচনা করার নিয়ত নয়। আমাদের এই সংবাদ সম্মেলন নতুন সরকারের সমালোচনা করার নিয়ত নয়। নতুন সরকার ক্ষমতায় আসলো মাত্র 1 মাস বয়স, তার সমালোচনা করার সময় এখনো আসেনি। তার সমালোচনা করব আমরা আরও 2 বছর 3 বছর পর, আগে 2 বছর 3 বছর তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করব। কারণ এই কথা এই জন্য বলে রাখছি, আমরা ধারাবাহিকভাবে এই কথাগুলো আজকে 20 বছর যাবৎ বলছি, কিন্তু নতুন সরকার এসে মনে করছেন কেউ নতুন সরকারের সবাই নয়, কেউ মনে করছেন আমরা সরকারের সমালোচনায় নেমেছি। একথা আওয়ামী লীগও বলতেন। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে আমরা আসলে সরকারের সমালোচনা করার নিয়তে আসিনি। আমরা দেশের সার্বিক চিত্রটা তুলে ধরার নিয়তে এসেছি। এটা একটা সমাধান চাই। যতদিন সমাধান হবে অব্যাহত থাকবে। আমি এইবারের ঈদ যাত্রার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম জানাচ্ছি। প্রতি বছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় 2016 সাল থেকে যাত্রী কল্যাণ সমিতি সরকারের সংশ্লিষ্টদের ঘুম ভাঙাতে নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে সক্রিয় রাখতে এবং জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর আগে এবং পরে দেশের যাত্রী সাধারণের নানান দাবি দাওয়া নিয়ে আপনাদের সামনে বরাবরই হাজির হই। এবারও সদ্যবিদায়ী যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। প্রিয় গণমাধ্যমের বন্ধুগণ, সরকারের শপথ গ্রহণের মাত্র 2 দিন পরে মাহে রমজান শুরু হলো। 1 মাসের মাথায় ঈদ যাত্রা। নতুন সরকার, নতুন সে কারণে সরকারের ব্যর্থতা বুঝতে নয়, বরং সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করার মানুষে প্রতি বছরের ন্যায় এবার ঈদ যাত্রায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরছি। নতুন সরকার নতুন হলেও পুরনো পূর্বের মাফিয়া নেতাদের অনুসারী বাস মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের বর্তমান সরকার সমর্থিত নেতাদের চাপে আওয়ামী লীগ সরকারের মতো এবারও সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার ঈদ ব্যবস্থাপনা সভায় লাখো যাত্রীদের পক্ষে কথা বলার মতো যাত্রী ও নাগরিক সমাজের কোনো প্রতিনিধি এবারও রাখা হয়নি। সুবিধা লুফে নিতে আশ্রয় নিয়েছে বলে আমরা অভিযোগ করছি। অন্তর্বর্তী সরকারের সময়ে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় বিগত 2টি ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছিল, যা সর্বমহলে প্রশংসা পেয়েছে। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যাত্রী সাধারণের সচেতনতা তৈরি, সরকারের নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানি প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষে দীর্ঘদিন যাবৎ আপোষহীনভাবে মাঠে সক্রিয় আছে। সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য ও উন্নয়ন সংকট তৈরি করছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে রিপোর্টকৃত মৃত্যুর সংখ্যা বাস্তব অনুমানভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে বড় ফারাক রয়েছে বলে জাতিসংঘ মনে করে। পার্থক্য শুধু সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নয়, বরং দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা
রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছে, ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত হয়েছে এবং ৩ জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে, ১২৮৮ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২,১৭৮ জন ভর্তি হয়েছেন। সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত ১৫ দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। সরকারের বিভিন্ন সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সচেতনতার কোনো কার্যক্রম তা দৃশ্যমান হয়নি। অধিকাংশ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, কোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে যাতায়াতের ঝুঁকি। নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত, ১,০৪৬ জন আহত হয়েছে। বিগত ২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫%, প্রাণহানি ৮.26%, আহত ২১.০৫% বেড়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০০ নিহত হয়েছে, ১১৪ আহত, যা মোট দুর্ঘটনার ৩৬%। একই সময়ে সড়কে দুর্ঘটনায় ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৪২ জন শিক্ষার্থী, ১০ জন পরিবহন শ্রমিক, ৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৭ জন শিক্ষক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ৩ জন প্রকৌশলী, ১ জন চিকিৎসক, ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ জন সাংবাদিক মিলেছে। সংঘটিত দুর্ঘটনায় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, মোট যানবাহনের ২৭.১৬% মোটরসাইকেল, ১৭.৩৭%, ট্রাক কাভার্ড ভ্যান ১৬.২২%, বাস ১৫.২৮%, ব্যাটারি চালিত অটোরিকশা ৮.৪৯%, কার মাইক্রো ৭.৭৩%, নসিমন করিমন ৭.৩৫%, সিএনজি চালিত অটোরিকশা এই সব দুর্ঘটনার কারণ ছিল। দুর্ঘটনার ৩৫.৮৩% মুখোমুখি সংঘর্ষের ঘটনা, ৩২.৩৬% গাড়ির ধাক্কা বা চাপা দেওয়ার ঘটনা, ২২.২৫% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, ০.৫০% ট্রেন যানবাহনে এবং ০.৫৭% অন্যান্য কারণে
সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার 43.06%, জাতীয় মহাসড়কে 30.05%, আঞ্চলিক মহাসড়কে 21.696%, ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 4.04%, ঢাকা মহানগরীতে 0.28%, চট্টগ্রাম মহানগরীতে 0.57%, রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। দীর্ঘ ছুটিতে ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বহাল সড়কের নানান অব্যবস্থাপনা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে আসছি, লক্ষ্যযোগ্য রেলপথ, যাত্রী সাধারণ অসচেতনতা, গণপরিবহন সংকট সহ নানান কারণে কিছু পথে ভোগান্তি বেড়েছে। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক ও উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে অনিয়ম, দুর্নীতি ও মালিক সমিতির প্রভাবমুক্ত রাখা, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, নিষিদ্ধ থ্রি-হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, মোটরসাইকেল ও ইজি বাইকের আমদানি বন্ধ করে দেশব্যাপী উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা নতুন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা এবার সড়ক দুর্ঘটনার কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবারের ঈদে আমরা যে কারণগুলো পেয়েছি, দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজি চালিত অটোরিকশা, রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকা, জেব্রা ক্রসিং এ তিন নম্বর, সড়কের মিডিয়ামে রোড ডিভাইডার না থাকা, প্রতিবন্ধকতা তৈরি, সড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের নানাবিধ ত্রুটি, ট্রাফিক আইন অমান্য প্রবণতা, যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যাত্রী বহন। 6, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন। 7, বেপরোয়া যানবাহন চালানো, একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো। 8, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্যের কারণে বাসের ছাদে, কোলা ট্রাকে, পিকআপে, ট্রেনের ছাদে, বাসের ইঞ্জিন বনাটে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সাধারণের যাতায়াত। এবার সুপারিশমালাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ভাড়া আদায়ে স্মার্ট পদ্ধতির প্রবর্তন করা। 2, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত এবং নিবন্ধন বন্ধ করা। 3 নম্বর, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা, যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদানের ব্যবস্থা, প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের কার্যক্রম বন্ধ রাখা, পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা, মালিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করা। গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সার্ভিস লেনের প্রবর্তন করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনিশ্চিত করা। মহাসড়কে ফুটপাত এবং পথচারীদের পারাপারের ব্যবস্থা রাখা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা। 10 নম্বর, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ জনবল এবং সক্ষমতা বৃদ্ধি করা। মানসম্মত সড়ক নির্মাণ এবং মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট হচ্ছে কিনা এটি তদারক করা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা গবেষণা ইউনিট এবং সড়ক নিরাপত্তা ইউনিট চালু করা। 3 নম্বর, 13, ঈদযাত্রায় একসাথে এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে
কেবল ঈদের আগে নয়, বছরব্যাপী স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা, এর পাশাপাশি রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমানোর উদ্যোগ গ্রহণ করা। আমাকে শুনবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনাদের এই সংগঠনটা আসলে যাত্রীদের মানে আপনারা কি কাজ করেন? মানে শুধু কি এই মৃত্যুর সংখ্যা, দুর্ঘটনার সংখ্যাই নাকি যাত্রীদের কোনো উপকারে মানে আসে? যেমন এই যে যাত্রায় অতিরিক্ত ভাড়া নিল, যে আপনারাই বললেন যে ট্রেনের ছাদে গেল, গাড়ির ছাদে গেল, এই বিষয়ে কারো কি আপনারা কখনো বাধা দিয়েছেন কিনা, আপনারা মনিটরিং করেছেন? আপনাদের আমরা মাঠে আমি দেখিনি, আমি ডিবিসি নিউজে কাজ করি, করেছেন কিনা আসলে এই যাত্রায় যে অতিরিক্ত ভাড়া এবার গেল, এটা নিয়ে আপনারা কোনো কাজ করেছেন কি? আমরা আমাদের কাজ হলো যে এটা যারা ব্যবস্থা নেবেন, রাষ্ট্র যে এজেন্সিগুলোকে পুষছেন তাদেরকে জানানো, আমরা এটা তাদেরকে জানিয়েছি। মানে মাঠ পর্যায়ে আপনাদের কোনো ভূমিকা নেই? মাঠ পর্যায়ে তো আমাদের এনফোর্সমেন্ট প্রতিষ্ঠান নই। এনফোর্সমেন্টের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, বিআরটি আছে, সড়ক পরিবহন মন্ত্রণালয় আছে, বিভিন্ন জেলা প্রশাসকদের ভ্রাম্যমাণ আদালত আছে এবং মালিক সমিতির লোকজন আছে, শ্রমিক সমিতি সংগঠনের লোকজন আছে এবং সরকারের বিভিন্ন এজেন্সি আছে। ভাই, আমরা তো আমাদের নাম বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আমাদের কাজ তো ওখানে যাইয়া মারামারি করতে তো আমরা পারি না, এটা তো আমার কাজ নয়। আমার কাজ আমার কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় বিচ্যুতি হচ্ছে, কোথায় বাড়তি বাড়া হচ্ছে, কোথায় মানুষ মারা যাচ্ছে, সরকারকে জানানো, আমরা জানাবো, সরকারের এজেন্সিগুলো ব্যবস্থা নেবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, গতকালকে সচিবালয় মাননীয় মন্ত্রী নিহতের কথা বলেছেন 170 জন, আর আপনারা বলেছেন 351 জন। তাহলে গভর্নমেন্টটা কি আপনাদের না মন্ত্রী মহোদয়, কোনটা সঠিক? আপনাদেরটা সঠিক না মন্ত্রী মহোদয়টা সঠিক? আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি সোর্স ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন, মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন। জাতিসংঘ বলছে আমরা নিহতের সংখ্যা যেটা বলছি এটার সঙ্গে বাস্তবের সাথে আকাশ পাতাল ফারাক আছে। আমি এই প্রতিবেদনে বলছি এই কথা। জাতিসংঘ আমাদের এটা বিশ্বাস করেন না, কারণ আমরা যদি সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখানে যুক্ত করি, আমরা প্রায় 1400-র মতো পাচ্ছি, কিন্তু ঢাকার একটি পঙ্গু হাসপাতালে শুধু 2100 রুগী একই সময়ে ভর্তি হয়েছে, 2200 রুগী একই সময়ে ভর্তি হয়েছে। বাংলাদেশে হাসপাতাল 4000, বাংলাদেশে হাসপাতালের সংখ্যা 4000। সে কারণে জাতিসংঘ বিশ্বাস করছে না। এখন আমরা এটা বলছি, আমরা এটা সেকেন্ডারি সোর্স, নিউজ পেপার প্রাইমারি সোর্স নয়, প্রাথমিক উৎস নয়। আমাদের ধরেন আর্থিক সক্ষমতা সীমিত, আমাদের সাংগঠনিক সক্ষমতা সীমিত। সে কারণে আমরা গণমাধ্যমে যে তথ্যটি এটি একত্র করে আপনাদের সামনে উপস্থিত করছি। গণমাধ্যমে সংবাদ আসে না, আবার যেটুকু আসে ওইটুকুও কিন্তু আবার সবসময় গণমাধ্যমে প্রায়োরিটি পাই না। আমরা যেটুকু গণমাধ্যমে পেয়েছি আমরা এটুকু বলছি, বাস্তবে ঘটনা এর চেয়ে আরও কয়েক গুণ বেশি হতে পারে। আমি মন্ত্রী মহোদয় ব্যাখ্যা দেবেন, আমি আমারটার ব্যাখ্যা দিচ্ছি। আমি মন্ত্রী মহোদয়ের এটার সাথে ডিফার করছি না। আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমি ওনারটা ডিফার করতে এখানে আসিনি। আমরা গণমাধ্যমে প্রতি বছরে দেই, আমরা গণমাধ্যমে যেটুকু পেয়েছি এটা আমাদের সামনে জানাই। হিসাব দেন জি, এর আপডেট কি হয়, মানে রাষ্ট্রকে তো জানান, এই যে রাষ্ট্র আপডেটটা কি পান যে আমি এটা জানানোতে এই রাষ্ট্রের এতটুকু উপকার হয়েছে বা এতটুকু উন্নতি হয়েছে, এত বছর ধরে আপনি কি অর্জন পেলেন? এখন এটা জাতি এটা করবে, বিবেচনা করবে। আপনারা বিবেচনা করবেন কি অর্জন হচ্ছে। অন্তত এটা হচ্ছে, এখন তো তাদের অন্তত গুম হারাম হয়েছে। আগে রাস্তায় নামতেন না, এখন রাস্তায় নামছে। আগে মিটিং করতেন না, এখন এটা নিয়ে ভাবছে। এইটুকু জায়গায় তো অন্তত ধাক্কা দিতে পেরেছি। এবং এটা নিয়ে এখন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, এই যে WHO সবাই বাংলাদেশ নিয়ে ভাবছে। বাংলাদেশের দুর্ঘটনাটা তাদের গুরুত্বের কাছেও চলে গেছে। তারা 3600 কোটি টাকার এই যে সড়ক নিরাপত্তার জন্য বাংলাদেশকে টাকা দিচ্ছে। এই যে আমাদের সচ্চিকারে অন্তত জাতিসংঘ পর্যন্ত এটা পৌঁছাচ্ছে আপনাদের বদৌলতে। জাতিসংঘ
3,600 কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে, এই সরকারকে দিচ্ছে। এটা প্রজেক্ট এখন চলমান। এই যে কি কাজ তারা করতেছে হয়তো আপনারা প্রশ্ন করেন না, আমরাও জানি না, আমাদের সাথেও আলোচনা করেন না, কিন্তু 3,600 কোটি টাকা একটা প্রকল্প WHO থেকে চলছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে চলছে, যেটা সড়ক নিরাপত্তায় টাকা কত বাজেট হয়েছে সেটা আমাদের ম্যাটার। আমাদের ম্যাটার হলে প্রতি বছর নেয় আপনারা এই প্রোগ্রামটা করে থাকেন। এর থেকে আপনারা কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং যাত্রীরা কতটুকু স্বাবলম্বী হয়েছে? রাষ্ট্র আপনার এই কথাই নিয়ে কতটুকু দেখুন, আসলে আমরা যেটা মনে করছি আগে তাদের মনোযোগের জায়গায় হয়তো মানুষের দুর্ভোগটা প্রাধিকার ছিল না, এখন হয়তো প্রাধিকারের জায়গায় তারা নিচ্ছে, তারা চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টার দেন ধারণা কাঠামো এটা সেকেলে পুরনো। কিন্তু আমরা মনে করি এখানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। উন্নত বিশ্ব যেভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে এনেছে, যে সমস্ত দেশগুলো দুর্ঘটনা কমিয়ে এনেছে, এই সমস্ত এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার, রাজনৈতিক অঙ্গীকার দরকার। এটা আমি তো কালকে রাষ্ট্রকে বাধ্য করতে পারি না। এখানে ধরেন মালিক সমিতির টেবিলে গত 15 বছর ওই যে সরকারের টেবিলে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন থাকে, ওই ফোরাম পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি না। মালিক সমিতি আমাদেরকে পৌঁছাতে দেয় না। মালিক সমিতির নেতৃত্ব যতদিন সরকার থাকবে ততদিন সরকার উন্নত হতে থাকবে, কিন্তু জনগণের পক্ষে অর্জন খুব একটা ভালো হবে বলে আমরা মনে করছি না। আমরা সরকারকে দিয়েছি, এজেন্সিগুলোকে দিয়েছি, এবং আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে দিয়েছি, এটাও দেব, এটা আপনাদের মাধ্যমে দেব। না, এটা তো ভাই প্লিজ, এটা তো ভাড়ার বিষয় নয়, এটা হলো একটু আমি ক্লিয়ার করি আপনাকে, ক্লিয়ার করি, এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। এটা ভাড়া নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা কথা বলবো। ওই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা আছে এবং স্পষ্ট রিপোর্টটা আপনাদের সামনে উপস্থিত করব। দেখুন, আমরা গত 15 বছর যে জিনিসটি দেখেছি, 15 বছর আমাদের কথাগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখা হতো। এবার আমরা দেখছি নতুন সরকারের প্রধানমন্ত্রী, আমরা যে সমস্ত বিষয়গুলোর কথা সামনে আনছি, উনি সংবেদনশীল হয়ে আগ বাড়িয়ে এই কথাগুলোকে কাজে লাগাচ্ছে, যেটা একটা আশার আলো সঞ্চার করে। সুতরাং আমরা মনে করি এইবার আমরা এখান থেকে একটা পরিবর্তন পাবো। তবে আমাদের স্পষ্ট একটা নতুন সরকারের কাছে অনুরোধ করতে চাই, সেটা হলো মালিক সমিতি নিয়ন্ত্রিত, এখন মালিক সমিতিকে নিয়ন্ত্রণ করবার কথা, এরা সরকারের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে। 15 বছর আমরা এটা দেখেছি। শুধু মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতাদের প্রভাবের কারণে জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বাস্তবায়ন হতো না। এখনও আমরা যেটা দেখছি, এখন আবার কেউ নতুন এরকম রাজা মহারাজা, নতুন কেউ মাফিয়া হয়ে উঠবার চেষ্টা করছে। এটা আমরা সরকারকে সচেতন করতে চাই, সতর্ক রাখতে চাই। কারণ বাস মালিকদের সংখ্যা সব মিলিয়ে হয়তো 500 বা 1000, নেতৃত্ব দেয় হয়তো 5 থেকে 10 জন যারা সুবিধা পায়, কিন্তু দেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, কোটি মানুষের জীবনের ঝুঁকি, কোটি মানুষের এই যে যাতায়াতের ভোগান্তি, এটা লাঘব করা, নিস্তার করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং তার মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা বাড়ে এবং সরকারের আর যদি মালিক সমিতির প্রভাবিত হয়, এখানে সরকারের জনপ্রিয়তা কমে। এটা আমরা সরকারকে সতর্ক করতে চাই, নতুন অবস্থায় সতর্ক করতে চাই। আমরা এখনো এত তাড়াতাড়ি সমালোচনা করতে আসিনি। সুতরাং এখন কমেছে বাড়েছে, আমি শুরুতেই বলেছি
এখানে আমরা সরকারের সমালোচনা করতে আসিনি। আমরা এটা ধারাবাহিকভাবে করি, ধারাবাহিকভাবে এই সরকারকেও বার্তা দিচ্ছে আমার এত মানুষ মরেছে। এই বর্তমান যে সড়ক পরিবহন মন্ত্রী যে আপনাদের এই সংগঠন নিয়ে সে প্রশ্ন তুলেছে, আপনারা যে তালিকা দিচ্ছেন এটা নিয়ে সে মন্তব্য করেছে, এটা বিষয়ে আপনার মন্তব্য। এটা নিয়ে আমরা আলাদা সংবাদ সম্মেলন করব, আলাদা কথা বলবো। এই অল্প এক সপ্তাহের মধ্যে ভাড়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবো এবং কথা বলবো। এটা আজকে বলবো না। আজকে এখানে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমাদের এখানে দুজনে একটু কথা বলবো। হ্যাঁ ভাই একটু বলেন। এই আপনি 2 মিনিট বলে ওনার 2 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু আমরা আপনাকে একটু বলি, আমরা কিন্তু মাওয়াতে যে দৌলতিয়া যে সড়ক দুর্ঘটনা হয়েছিল বা বাস যে নদীতে পড়ে গিয়েছিল, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম পর্যবেক্ষণে, এবং এই ঘটনাস্থলে গিয়ে আমরা যে 26 জনের লাশ উদ্ধার হয়েছে আমরা সে বিষয়ে আমরা দেখেছি, এবং সেখানে এখনও অনেক লাশ কিন্তু এখন উদ্ধার হয়নি। এ বিষয়ে আমরা ওখানে বসেই কথা বলেছি। আমরা আশা করছি এ বিষয়ে সরকার আরও গুরুত্ব দিয়ে কথা বলবে, এবং আজকে আপনারা যারা মিডিয়ার আমাদের এই নিউজ কভারেজ করতে এসেছেন, আমরা আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা এই দৌলতিয়া যারা নিহত হয়েছে, আমরা সেই পরিবারের সদস্যদেরকে 1 কোটি টাকার আমরা ওখানে বসেই দাবি করেছি। এই দাবি আমি পুনর্ব্যক্ত করছি। ধন্যবাদ।